লেকচার 3 শব্দ। শব্দ হচ্ছে যে উৎস অনুসারে, দ্রুত লিখো। উৎস অনুসারে শব্দ। উৎস অনুসারে শব্দ 4 অথবা 5 প্রকার। তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি। তৎসম, অর্ধসম, তদ্ভব, দেশি, বিদেশি। তৎসম মানে হলো কি জানো? সংস্কৃত। আর কি? সাধু ভাষা। তদ্ভব মানে হচ্ছে খাঁটি বাংলা। আর কি? চলিত, চলিত ভাষা। তদ্ভব মানে হচ্ছে খাঁটি বাংলা এবং চলিত। তৎসম সংস্কৃত সাধু, তদ্ভব খাঁটি বাংলা চলিত। আমি যদি বলি হস্ত, এটা থেকে হাত। আমি যদি বলি চন্দ্র, এটা থেকে চাঁদ। আমি যদি বলি মস্তক, এটা থেকে মাথা। সাধু ভাষা মানে সংস্কৃত। সংস্কৃত মানে হলো তৎসম। সাধু ভাষার আরেক নাম হলো সংস্কৃত। সংস্কৃত মানে হলো তৎসম। তদ্ভব মানে হচ্ছে খাঁটি বাংলা, খাঁটি বাংলা মানে হলো চলিত ভাষা। তৎসম, সংস্কৃত, সাধু একই জিনিস। সাধু ভাষা আলাদা, সারা জীবন পড়ে আসো, সাধু ভাষা গুরু গম্ভীর। সাধু ভাষা অভিধানের ভাষা, সাধু ভাষা সাহিত্যের ভাষা। সাধু ভাষা সচরাচর নাটক সংলাপে ব্যবহার করা হয় না। মানে এভাবে করে তোমরা পড়াশোনা করে আসছো, তাই না? কিন্তু না, সাধু ভাষা মানে হলো এটাই। সংস্কৃত আরেক নাম কি? সংস্কৃত আরেকটা তৎসম। অর্থাৎ তোমার সারা জীবন সাধু চলিত ভাষা আলাদা পড়ে আসছো, তৎসম তৎভা আলাদা পড়ে আসছো না। এই আলাদা করে পড়ার মূল কারণ হচ্ছে যে তোমাদেরকে তেনা পেঁচাইয়া সময় নষ্ট করা, আর কিছুই না। হ্যাঁ, জিনিস কিন্তু সব একই জিনিস। তাহলে আমার সাথে সাথে বলো সবাই, তৎসম যেটা, সংস্কৃত সেটা, সংস্কৃত যেটা, সাধু ভাষা সেটা। তদ্ভব খাঁটি বাংলা চলিত। চলিত ভাষা হচ্ছে সহজ হয়। চলিত ভাষা হচ্ছে প্রমিত ভাষা, আদর্শ ভাষা। সচরাচর আমরা নাটক সংলাপ কথাবার্তা সবসময় ব্যবহার করে থাকি চলিত ভাষাটা। তো চন্দ্র থেকে কি হয়েছে? চাঁদ। এই চাঁদ হয়েছে, চন্দ্র হয়েছে চন্দ্র শব্দটা শুনতে কঠিন, এটা তৎসম সংস্কৃত বা চাঁদ, সাধু ভাষা। আর চাঁদ শব্দটা হয়েছে শুনতে খুবই সহজ হয়, এই জন্য চাঁদ শব্দটা হলো চলিত ভাষা, খাঁটি বাংলা আর তদ্ভব। হস্ত হয়েছে শুনতে কঠিন মনে হয়, হস্ত হয়েছে সংস্কৃত, তৎসম, সাধু। আর এই যে হাত বলেছি, এই হাতটা হয়েছে তদ্ভব, খাঁটি বাংলা বা চলিত। মস্তক মানে হচ্ছে মাথা, এই মস্তক শব্দটা হচ্ছে কঠিন, তৎসম, সংস্কৃত বা সাধু। আর মাথা শব্দটা হচ্ছে তদ্ভব, খাঁটি বাংলা বা চলিত ভাষা। মনে মনে ভাবতেছে ভাইয়া, আপনি তৎসম তদ্ভবের কথা বলছেন, আপনি অর্ধ তৎসমের কথা একবারও কেন বলেন নাই? তাকে আপনি এত সহজেই ভুলে গেলে। দেখো, যেখানে তুমি আর আমি ঠিক আছি, তোমার আর আমার ঠিক আছে, তৎসম থেকে তদ্ভব আয়া পড়ছে, স্বাভাবিক চলতে আয়া পড়ছে, সেখানে তোমার আর আমার মাঝখানে কি অর্ধ তৎসমের কি কোনো প্রয়োজন আছে? বলো, নাই। এজন্য কর্তৃপক্ষ কি করছে? তুমি আমি যেখানে ঠিক, এখানে কোনো থার্ড পার্সনের কোনো প্রয়োজন নেই। তুমি আমি ঠিক, এখানে মাঝখানে থার্ড পার্সন, চন্দ্র চন্দ শব্দ অর্থ নাই, হস্ত হত্ত অর্থ নাই, মস্তক মত্ত অর্থ নাই, চর্মকার চম আর চমার অর্থ নাই, কিন্তু চামার আছে, চর্মকার থেকে চামার। তার মানে অর্ধতৎসমটা নতুন বোর্ড বইতে নাই। তো নতুন বোর্ড বইতে শব্দ হলো 4 প্রকার উৎস অনুসারে। অর্ধতৎসমটা বাদ। এবার আসো দেশি। দেশি মানে কি? দেশি আর খাঁটি বাংলা কিন্তু এক না। খাঁটি বাংলা হয়েছে সংস্কৃত থেকে পরিবর্তন হয়ে আসছে, খাঁটি বাংলা হয়েছে খাঁটি। আর দেশি হয়েছে গ্রামে গঞ্জে উৎপত্তি, গ্রামে উৎপত্তি। দেশি শব্দের একটা কবিতা শোনাই। কুড়ি পেট চুলা। কুড়ি মানে কত বলতো? 20। পেট মানে পেট, চুলা। কুড়ি পেট চুলা, কুড়ি পেট চুলা, কুড়ি পেট চুলা, চোঙ্গা টোপরে কোলা। চোঙ্গা মানে হচ্ছে চুঙ্গি, বাঁশের চুঙ্গি, কঞ্চি না, চুঙ্গি। পুকুরে দেয় বা পানিতে বা এখানে ওখানে দেয়, চোঙ্গা টোপর কুলা। আবার বলছি, কুড়ি পেট চুলা, চোঙ্গা টোপরে কুলা। চোঙ্গা টোপর আছে মাথায় দেয়, বিয়ের সময় মাথায় দেয়। হ্যাঁ, কুড়ি পেট চুলা, চোঙ্গা টোপরে কুলা। ডাব, ডাগর, ঢিঙ্গা। ডাব মানে হচ্ছে যে ডাব তো খাওয়ার ডাব, তোমরা জানো। আর ডাগর ডাগর বলি না আমরা, ডাগর ডাগর চোখ মানে বড় বড় চোখ, ডাগর মানে হচ্ছে বড়। গ্রামে অবশ্যই এটাকে বলে ডাঙ্গর। ডাব, ডাগর, ঢিঙ্গা, ডিঙ্গি নৌকা। হ্যাঁ, ছাই, ঝোল, ঝিঙ্গা। ছাই মানে তোর ওই যে থালা বাসন মাছ দেয় গ্রামে, ছাই। ঝোল, তরকারির ঝোল। কি তরকারি বলতো? ঝিঙ্গা তরকারি। কি তরকারি? ঝিঙ্গা। ঝিঙ্গা। একটা দেশি শব্দের বিয়ের গল্প শোনাচ্ছি। এটা হলো 4টা পর্বে ভাগ করা। প্রথম পর্ব হচ্ছে দেখা দেখি, দ্বিতীয় পর্ব হচ্ছে জামাই আদর, তৃতীয় পর্ব হলো কি? পরিবার পরিকল্পনা, লাস্ট পর্ব হলো যে তারা 20 বছর পর এখন কেমন আছে, সংসার জীবন। পুরোটা আমি তোমাদের এখন বলছি, খেয়াল করো। ডাবের মতো কচি, আমি যা যা বলছি সবগুলো দেশি শব্দ, এখন সবগুলো দেশি। ডাবের মতো কচি, ডাগর ডাগর চোখওয়ালা, লম্বা চুলের খোপাওয়ালা, নাকে নথ পড়া এক খ্যামটাওয়ালি মেয়ের বিয়ে ঠিক হয়েছে গঞ্জে। গঞ্জ থেকে তাই টুপর মাথায় দিয়ে, ঝিনুকের মুক্তার মালা ও ধুতি পরে, ঢোল বাজাতে বাজাতে পাল তোরা ডিঙ্গি নৌকায় চড়ে আসছে জামাই। প্রথম পর্ব শেষ, দ্বিতীয় পর্ব। এই খবর শুনে ঢেকি দিয়ে ধান বেনে, কুলা দিয়ে ছেড়ে, খড় দিয়ে চুলা জ্বালিয়ে, হাঁড়ি পাতিলে করে মুড়ি আর পিঠা ভাজা হচ্ছে। এবং কোচ দিয়ে ট্যাংরা ও কাতল মাছ ধরে
তা বটি দিয়ে কেটে রান্না করা হচ্ছে জামার পেট ভরানোর জন্য। পেট। বিয়ের মাত্র 20 দিনের মাথায়, 3 নম্বর পর্বটা, বিয়ের 20 দিনের মাথায় জামাই গেছে হাটে টক, তেঁতুল আর জলপাই আনতে। আই হায়, 20 দিনের মাথায় জামাই গেছে হাটে টক, তেঁতুল আর জলপাই আনতে। এসে দেখে ঝাউ গাছের তৈরি মাথা থেকে মই দিয়ে নেমে, এক হাতে লাঠি, অন্য হাতে ঝাঁটা নিয়ে মাঠে দাঁড়িয়ে আছে আমাদের কয়লার মতো সুন্দরী ভাবি। ভাবি দেশে সব। আরো সামনে গেলাম, গিয়ে দেখলাম যে ওখানে লাস্ট পর্বটা, 20 বছর পর একদিন চাঙ্গা হয়ে জারুল গাছের তৈরি চোঙ্গা চোঙ্গা চোঙ্গার উপর সাটাই 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 মানে মাদুর ছাটাই বিছিয়ে চিংড়ি ও লাউয়ের ঝোল খাচ্ছে। আর পাশ থেকে ঘুড়ি উড়ানো ফেলে ডিগবাজি খেতে খেতে তাকে এসে কামড় দিয়ে বসে আছে মোটা কালো টাকওয়ালা, দেখতে বান্দরের মতো মিষ্টি দুইটা ছাও। আবার বলে যে বিলাস তাও কুত্তা তাও, এই যে ছাও, দেশি শব্দ, শব্দ বলো তো দেশি। আচ্ছা, এগুলো যা বলছি সবগুলো দেশি শব্দ ছিল। এখন যে গল্পটা বলছি, বিয়ের গল্পটা দেশি শব্দ ছিল। রাইট। তারপর তোমরা যারা লিখছো এখানে অল্প কয়েকটা কুড়ি পেট মোটামুটি ডাবল সাইজ বুঝে গেলাম। এর বাইরে যদি কেউ আরো বেশি পড়তে চাও তাহলে ওই গল্পটা খুব বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? ওকে। আচ্ছা, এবার আসি আবার। বুঝতে পেরেছো? ডাবের মতো কচি, ডাগর ডাগর চোখওয়ালা, লম্বা চুলের খোপাওয়ালা, নাকি নথ পড়া একখামটা মেয়ের বিয়ে ঠিক হয়েছে গঞ্জে। গঞ্জ থেকে তাই টোপরের মাথায় দিয়ে ঝিনুকের মুক্তার মালা ও ধুতি পরে ঢোল বাজাতে বাজাতে পালতোলা ডিঙ্গি নৌকায় চড়ে আসছে জামাই। এই খবর শুনে, এই খবর শুনে ঢেকে দিয়ে ধান বেড়ে কুলা দিয়ে ঝেড়ে খড় দিয়ে চুলা জ্বালিয়ে হাঁড়ি পাতিলে করে মুড়ি আর পিঠা ভাজা হচ্ছে, এবং কোচ দিয়ে ট্যাংরা ও কাতল মাছ ধরে তা বটি দিয়ে কেটে রান্না করা হচ্ছে জামার পেট ভরানোর জন্য। বিয়ের 20 দিনের মাথায় জামাই গেছে হাটে টক, তেঁতুল আর জলপাই আনতে। এসে দেখে কি জানো, ঝাউ গাছের তৈরি মাথা থেকে মই দিয়ে নেমে, এক হাতে লাঠি, অন্য হাতে ঝাঁটা নিয়ে মাঠে দাঁড়িয়ে আছে আমাদের কয়লার মতো সুন্দরী ভাবি। 20 বছর পর একটু চাঙ্গা হয়ে জারুল গাছের তৈরি চোঙ্গার উপর সাটাই বিছিয়ে চিংড়ি ও লাউয়ের ঝোল খাচ্ছে। আর পাশ থেকে গরু রান্না ফেলে ডিগ ভাজি খেতে খেতে তাকে কামড় দিয়ে বসে আছে মোটা কালো টাকওয়ালা, দেখতে বান্দরের মতো মিষ্টি দুইটা ছাও। পাইছো? না না, এখন লিখে শেষ করতে পারবো না। ঠিক আছে, একটা কাজ করো, ইউটিউব বা ফেসবুক গিয়ে লিখবা শরীফ ওবায়দুল্লাহ স্ল্যাশ দেশি শব্দ, তাহলে মনে হয় পাবা। এরকম অনেকগুলো আছে, অনেক এগুলো আছে, অনেক ক্লাস আছে আমার। দেশি শব্দ এগুলো পেয়ে যাবে তোমরা। হ্যাঁ, সার্চ করলে পেয়ে যাবে, এটা পড়ো। দেশি শব্দ পাবা। ওকে। এখন আছে আমরা দেশি শব্দ শেষ, এবার আছে বিদেশি। এবার কি বলতো বিদেশি। বিদেশি দেখো, বিদেশি কি, বিদেশের ভিতরে অনেক আছে তাই না? আচ্ছা, আরবি আছে। আচ্ছা, আরবিগুলো লেখো। আরবি একটা গল্প আছে, আরবিগুলো লেখো দ্রুত। বিদেশি মানুষের বিভিন্ন বণিকদের মাধ্যমে এই দেশে যারা আসছেন ব্যবসা করতে, তারা কিছু শব্দ রেখে গেছে, ওই শব্দগুলোকে বলা হয় বিদেশি শব্দ। ঠিক আছে? যেমন এটা আরবি, আরাবিয়ানরা যারা আসছেন তারা আরবি, ফরাসিয়ানরা ফার্সি, পর্তুগিজরা ফরাসি, পর্তুগিজ, হ্যাঁ পর্তুগিজ আছে, ফরাসি আছে, ফ্রান্স, তারপরে ফার্সি আছে, ওলন্দাজ আছে, বিভিন্ন ধরনের আছে। রাইট? আরবি শব্দগুলো আমরা লিখবো। মৌসুমী, লেবুর শরবত খেয়ে, মৌসুমী লেবুর শরবত খেয়ে, মৌসুমী লেবুর শরবত খেয়ে গায়ে আতর মেখে, মৌসুমী লেবুর শরবত খেয়ে। গল্পটা দ্রুত লেখো। একটু গল্প লিখে দিলে তোমার মন খারাপ হয়ে গেছে তাই না? একটু গল্পটা লিখো আরবি শব্দের। মৌসুমী লেবুর শরবত খেয়ে গায়ে আতর মেখে কামিজ পরে কায়দা করে, মৌসুমী লেবুর শরবত খেয়ে গায়ে আতর মেখে কামিজ পরে, গায়ে আতর মেখে কামিজ পরে কায়দা করে আকবরের, আকবরের জলসাগরে, আকবরের জলসাগরে জৌলস দেখাচ্ছে, জৌলস। মৌসুমী লেবুর শরবত খেয়ে গায়ে আতর মেখে কামিজ পরে কায়দা করে আকবরের জলসাগরে, আকবরের জলসাগরে জৌলস দেখাচ্ছে, জৌলস। আকবরের জলসাগরে জৌলস দেখাচ্ছে। এবার লেখো নেক্সট। মহল্লার, মহল্লার ফাজিল ছেলে, মহল্লার ফাজিল ছেলে আবির ও নাজিম, মহল্লার ফাজিল ছেলে আবির ও নাজিম ইশারায় তার দিকে, ইশারায়, মহল্লার ফাজিল ছেলে আবির ও নাজিম ইশারায় তার দিকে গভীর নজর দিলে, ইশারায় তার দিকে গভীর নজর দিলে মৌসুমী আদর করে মোলায়েম হাতে, আদর করে মোলায়েম হাতে তাদের, মৌসুমী আদর করে মোলায়েম হাতে তাদের হালুয়া খাওয়ায়, হালুয়া। মহল্লার ফাজিল ছেলে আবির ও নাজিম ইশারায় তার দিকে গভীর নজর দিলে মৌসুমী আদর করে মোলায়েম হাতে তাদের হালুয়া খাওয়ায় এবং বলে, শয়তান মুসাফির, উম, শয়তান মুসাফির, অন্তরে তোর তুফান হাজির হলেও, শয়তান মুসাফির, অন্তরে তোর, শয়তান মুসাফির, অন্তরে শয়তান মুসাফির, অন্তরে তোর তুফান
হাজির হলেও ইজ্জতে হাত দিবি না। অন্তত তুফান হাজির হলেও ইজ্জতে হাত দিবি না। আমি গরিব হতে পারি কিন্তু খারাপ না। অন্তত তুফান হাজির হলেও ইজ্জতে হাত দিবি না। আমি গরিব হতে পারি কিন্তু খারাপ না। আবার বলছি, খেয়াল কর, শুরু থেকে লিখছো কিনা দেখো। মৌসুমী লেবুর শরবত খেয়ে গায়ে আতর মেখে কামিজ পরে কায়দা করে আকবরের জলসাগরে জৌলস দেখাচ্ছে। মহল্লার ফাজিল ছেলে আবির ও নাজিম ইশারায় তার দিকে গভীর নজর দিলে মৌসুমী আদর করে মোলায়েম হাতে তাদের হালুয়া খাওয়ায় এবং বলে, শয়তান মুসাফির, অন্তত তুফান হাজির হলেও ইজ্জতে হাত দিবি না। আমি গরিব হতে পারি কিন্তু খারাপ না। আমি গরিব হতে পারি কিন্তু খারাপ না। হ্যাঁ, লিখেছো সবাই? গল্পটা আরবি শব্দে গল্পটা সব লিখেছো? এখান থেকে অনেক প্রশ্ন আসছে বিগত সালে। এখান থেকে বিগত সালে অনেক প্রশ্ন এসেছে, সবাই লিখছো? যে শর্ট কমেন্টস সবাই লিখছো কিনা, যে দ্রুত কমেন্টস করো, লিখছো কিনা? ওকে। মুসাফিরের পর আরেকবার। আচ্ছা ঠিক আছে, আবার বলতেছে, লিখে তো আছে দেখো তোমরা। মৌসুমী লেবুর শরবত খেয়ে গায়ে আতর মেখে কামিজ পরে কায়দা করে। এগুলো আরবি শব্দ। বলো নাম কি? জোরে বলো, সবাই স্লোগান রেডি হয়ে থাকো। জোরে জোরে বলতে হবে, নাম কি? বলো তো। মৌসুমী লেবুর কি খাইছে? শরবত। গায়ে কি মাখছে? আতর। কি পড়ছে? কামিজ। কি করছে? কায়দা। কার জলসাগরে? আকবরের। আকবরে কোন সাগরে? জলসাগরে। কি দেখাচ্ছে? বলো জৌলস। আচ্ছা, কোন জায়গার পোলা পায়? মহল্লার। কেমন ছেলে? ফাজিল ছেলে। কি কি নাম? আবির ও নাজিম। তাকাছে কিভাবে? ইশারায়। গভীর কি দিছে? নজর। মৌসুমী কি করে? আদর করে। কোন হাতে? মোলায়েম হাতে। কি খাওয়ায়? হালুয়া। এবং কি বলে? শয়তান মুসাফির। অন্তরে তোর কি হাজির হলে? তুফান। কোথায় হাত দিবি না? ইজ্জতে। কোথায়? ইজ্জতে হাত দিবি না। আমি কি হতে পারি? গরিব হতে পারি। কি হতে পারি বলতো? গরিব কিন্তু খারাপ না। মৌসুমী লেবুর শরবত খেয়ে গায়ে আতর মেখে কামিজে পরে কায়দা করে আকবরের জলসাগরে জৌলস দেখাচ্ছে। মহলার ফাজিল ছেলে আবির ও নাজিম ইশারায় তার দিকে গভীর নজর দিলে মৌসুমী আদর করে মোলায়েম হাতে তাদের হালুয়া খাওয়া এবং বলে, শয়তান মুসাফির, অন্তত তুফান হাজির হলেও ইজ্জতে হাত দিবি না। আমি গরিব হতে পারি কিন্তু খারাপ না। বাস হয়েছে। ডান। সবাই ডান। এবার লেখো ফার্সি। লেখো ফার্সি। এবার হয়েছে হলে ডান লেখো ফার্সি। লেখো ফার্সি, দ্রুত লেখো ফার্সি। ফার্সি মানে পারস্য বা ইরানি শব্দগুলো থেকে আসে ফার্সি। যেমন দেখো ভাই, স্টার দিয়ে একটা বার লিখবা। আইন। আইন সংক্রান্ত যা থাকবে সব আরবি। আইন সংক্রান্ত যা থাকবে সব আরবি, কিন্তু আইন শব্দটি হলো ফার্সি। আইন সংক্রান্ত যা থাকবে সব আরবি, কিন্তু আইন শব্দটি হচ্ছে ফার্সি। আইন সংক্রান্ত যা থাকবে সব আরবি, কিন্তু আইন শব্দটি হচ্ছে ফার্সি। আইন সংক্রান্ত যা থাকবে সব আরবি, কিন্তু আইন শব্দটি হলো ফার্সি। আবার বলছি, আইন সংক্রান্ত যা থাকবে সব আরবি, কিন্তু আইন শব্দটি হলো ফার্সি। আইন শব্দটি হচ্ছে ফার্সি এবং আরবি দুইটাই লিখবা। আইন শব্দটি ফার্সিও দেখলাম, আবার আরবি দেখলাম। কিন্তু আইন সংক্রান্ত যা থাকবে সব আরবি, যেমন আদালত, এজলাস, মোহরি, এগুলো আইন সংক্রান্ত শব্দ, এগুলো আরবি শব্দ। আবার স্টার দিয়ে লিখো। শব্দের শেষে যদি কর অথবা গড় থাকে, কর অথবা গড় থাকে, এবং তার যদি কোনো পেশা বোঝায়, শব্দের শেষে যদি কর অথবা গড় থাকে এবং তার যদি কোনো পেশা বোঝায়, তাহলে সেটা হবে, সেটা ফার্সি হয়ে যাবে। শব্দের শেষে কর অথবা গড় থাকে, পেশা বোঝায়, যেমন সওদাগর। সওদাগর। সওদাগর, এখানে গড় আছে। সওদাগর কি আছে বলতো? গড় আছে। কি আছে বলতো? গড়। সওদাগর কি আছে? গড় আছে। সওদাগর গড় আছে। কারিগর। কারিগর।
এটা গড় আছে, এটা পেশা বলেছে। জাদুকর, সেটা কর আছে, এটা কর, এটা পেশা বলেছে। শব্দ শেষে যদি কর অথবা গড় থাকে এবং যদি তা কোনো পেশা বোঝায় সেটা ফার্সি। শব্দ যদি কর অথবা গড় থাকে এবং যদি তা কোনো পেশা বোঝায় তাহলে সেটা পার্সি শব্দ। ওকে, সেটা পার্সি শব্দ হয়ে যাবে। কর অথবা গড় থাকলে এবং যদি পেশা বোঝায় সেটা পার্সি শব্দ। শব্দ শেষে যদি কর অথবা গড় থাকে এবং তার যদি কোনো পেশা বোঝায় তাহলে সেটা ফার্সি শব্দ। স্টার দিয়ে লিখবো তারপরে। শব্দের শেষে যদি কি থাকে, দাঁড়, 3 নম্বরে দাঁড়, বাজ, বন্দি, সই, নবিশ। দাঁড়, বাজ, বন্দি, সই, নবিশ, সেটা ফার্সি শব্দ। শব্দের শেষে যদি দাঁড়, বাজ, বন্দি, সই, নবিশ থাকে তাহলে ফার্সি। শব্দের শেষে যদি দাঁড়, বাজ, বন্দি, সই, নবিশ থাকে সেটা ফার্সি শব্দ হবে। আবার বলছি, শব্দের শেষে যদি দাঁড়, বাজ, বন্দি, সই, নবিশ থাকে সেটা ফার্সি শব্দ। আচ্ছা, দাঁড়, বাজ, বন্দি, সই, নবিশ, যেমন হচ্ছে দাঁড় দিয়ে কি হবে, চকিদার। দাঁড়, বাজ, বন্দি, সই, নবিশ, সেটা ফার্সি শব্দ। যেমন চকিদার, যেমন চালবাজ, বাজ আছে। রাজবন্দি, বন্দি আছে, রাজবন্দি। মানানসই বা জুৎসই, জুৎসই। শিক্ষানবিশ, শিক্ষানবিশ, নবিশ আছে। আমি আবার বলছি, সদস্য যদি দার, বাজ, বন্দি শুরু হবে শেষ নবিশ আরবি শব্দ, ফার্সি শব্দ হবে। এটা সব প্লিজ। ফার্সি শব্দ হলো আইন শব্দ, যা থাকবে সব আরবি, কিন্তু আইন শব্দটি ফার্সি বা আরবি দুটোই হয়। সদস্য যদি কর অথবা গড় থেকে এবং তার যদি কোনো পেশা বোঝায় তাহলে সেটা ফার্সি শব্দ হবে। সদস্য যদি কি হয়, দার, বাজ, বন্দি, সই, নবিশ থাকে শেষে, তাহলে সেটা ফার্সি শব্দ হয়ে যাবে। বাস, তাহলে লিখছো ডান। লেখা হলো ডান, লেখো, লিখছো, লেখা হলো ডান, লেখো, লেখা হলো ডান। আইন শব্দটি আরবি শব্দ, আইন শব্দটি ফার্সি এবং আরবি দুটাই। আইন সংক্রান্ত যেগুলো থাকবে সেগুলো হচ্ছে আরবি। ওকে, থ্যাংক ইউ। এবার আমি এতক্ষণ ধরে যা পড়েছি একবার বলছি, তাকাও, এটা প্লিজ। উৎস অনুসারে শব্দ 4 অথবা 5 প্রকার বলেছি। তৎসম মানে সংস্কৃত মানে সাধু ভাষা, হস্ত, চন্দ্র, মস্তক ইত্যাদি। অর্ধতৎসমটা নেই এখন নতুন বইতে, এটা বাদ। তদ্ভব মানে খাঁটি বাংলা, খাঁটি বাংলা মানে হচ্ছে চলিত। এটা হচ্ছে মাথা, হাত, কাঁধ ইত্যাদি। দেশ শব্দ কুড়ি, পেট, চুলা, চোঙ্গাটা পরে কোলা, ডাবিক, ডাগর, ঢিঙ্গা, ছাই, ঝোল, ঝিঙ্গা। তাও দেশ শব্দের গল্প, বিয়ের গল্প বলেছিলাম তোমাদেরকে। বিদেশি শব্দ, আরবি শব্দ আছে, যেমন আরবি শব্দ অনেক আছে, তারপর যেগুলো ইম্পর্টেন্ট ছিল আমি লিখেছি আর কি। হ্যাঁ, মৌসুমী লেবুর শরবত খেয়ে গায়ে আতর মেখে কামিজে পরে কায়দা করে আকবরের জলসাগরে জৌলস দেখাচ্ছে। মোহাম্মদ ফাজিল ছেলে আবির ও নাজিম ইশারায় তার দিকে গভীর নজর দিলে মৌসুমী আদর করে মোলায়েম হাতে তাদের হালুয়া খাওয়ায় এবং বলে, শয়তান মুসাফির, অন্তত তুফান হাজির হলেও ইজ্জতে হাত দিবে না। আমি গরিব হতে পারি কিন্তু খারাপ। তারপর হচ্ছে যে আমরা বলবো ফার্সি শব্দ, মানে ফার্সি ইংরেজি শব্দ। ফার্সি শব্দগুলো কি কি? ফার্সি শব্দগুলো হচ্ছে যে আইন সংক্রান্ত যা থাকবে সব আরবি, কিন্তু আইন শব্দটি হলো ফার্সি বা আরবি। শব্দ শেষে যদি কর অথবা গড় থাকে এবং তার যদি কোনো পেশা বোঝায় তো সেটা হচ্ছে ফার্সি। যদি দার, বাজ, বন্দি, সই, নবিশ ইত্যাদি থাকলে সেটা ফার্সি শব্দ হবে। এছাড়াও ফার্সি আরো অনেক শব্দ আছে, এগুলো পড়ে নিবা, পর্তুগিজ আছে, অনেক আছে, সেটা পড়ে নিবা। হ্যাঁ, ঠিক আছে। ওকে, সবাই বুঝতে পেরেছো সবাই? আচ্ছা, এবার লেখো অর্থ অনুসারে। অর্থ অনুসারে, অর্থ অনুসারে শব্দ 3 প্রকার। যৌগিক, রূঢ়, যুগল। যৌগিক, রূঢ়, যুগল, 3 প্রকার। অর্থ অনুসারে শব্দ 3 প্রকার: যৌগিক, রূঢ়, যুগল। যৌগিকটা হচ্ছে যে উৎপত্তিগত অর্থ, উৎপত্তিগত ও উৎপত্তিগত ও ব্যবহারিক অর্থ যদি একই হয়। আমি মনে হয় আরবি শব্দ পড়ার বা এগুলো পড়ানোর পর আমি বলছিলাম যে আমি কিছু ইম্পর্টেন্ট গুলো লিখেছি, আরো অনেক আছে, সেগুলো পড়তে হবে তোমাদের বইতে। আবারও প্রশ্ন করেছো যে আরবি শব্দ আপনি যেগুলো লিখেছেন সেগুলোই হবে আর বাকিগুলো না। ঠিক আছে, আমি মনে হয় বলেছিলাম এই কথাটা। আমি যখন কথা বলি একটু মন দিয়ে শুনবা, হ্যাঁ। আমি বলেছিলাম যে আরবি শব্দ আমি যেগুলো ইম্পর্টেন্ট আছে এগুলা বিভিন্ন সময় আমি লিখে আসে, এগুলো একটু আসতে পারে, কিন্তু এগুলো আরো অনেক আছে, সেগুলো পড়তে হবে বোর্ড বইতে বা বিভিন্ন বইতে আছে। ঠিক আছে, বলছিলাম আমি কয়েকবার। ওকে, আবার বলছি যৌগিক শব্দ উৎপত্তি ব্যবহারিক অর্থ, খেয়াল করো বাচ্চারা। যৌগিক শব্দ হলো উৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ যদি একই হয় তাহলে হচ্ছে যৌগিক। উৎপত্তিগত যে অর্থটা আসবে সেটা একটা শব্দের, আর ব্যবহারিক অর্থ যেটা আসবে একটা শব্দের, ওটার নাম হচ্ছে যৌগিক শব্দ। ফার্সি আর ফরাসি বলছিলাম, ফার্সি বলছিলাম বারবার যে ফার্সি মানে হচ্ছে ফারস্য বা ইরানি শব্দ, আর ফরাসি মানে হচ্ছে ফ্রান্সের শব্দগুলো, যেটা ফ্রান্স থেকে আসছে। যৌগিক শব্দের উদাহরণ দিচ্ছি আমি, গায়ক। আচ্ছা, গায়ক মানে হচ্ছে কি বলতো, যে গান গায়। যৌগিক শব্দ, ছোট্টবেলায় তারা গায়ক করা হয়েছে, বড় হওয়ার পরে সে গান গাচ্ছে, তারা কি অন্য কিছু বলবে? না, তারা গায়কই বলবে, গল্প আকারে।
অহনা, আমি গল্প আকারে আরবি শব্দ যেগুলো লিখে দিয়েছি না, বোর্ডের ভিতরে লিখেছিলাম না, বোর্ডের ভিতরে স্ক্রিনশট দিয়ে দিতে তাহলে ভালো হতো। বোর্ডে যেগুলো লিখছিলাম বোর্ডের ভিতরে, ওইগুলোই আরবি শব্দ। এবং আমি কিন্তু তোমাদেরকে আবার প্রশ্ন করেছিলাম যে কি নাম কি, মৌসুমী লেবুর কি খাইছে, শরবত, এগুলো সব আরবি শব্দ, হ্যাঁ, যেগুলো আমি বারবার স্লোগান দিয়ে বলছিলাম। যাকে যৌগিক শব্দ হচ্ছে যে, এদিকে খেয়াল করো, এটা সব প্লিজ এখন এদিকে খেয়াল করো। অর্থ অনুসারে শব্দ তিন প্রকার: যৌগিক, রূঢ় এবং যৌগরূঢ়। যৌগিক শব্দটা হলো উৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ যদি একই হয় তার নাম হলো যৌগিক শব্দ। যেমন দেখো তো ভাইয়া, গায়ক, আচ্ছা গায়ক মানে কি বলতো? যে ছোট্টবেলা থেকে গান গায় তারা গায়ক হয়, বড় হওয়ার পরেও যে গান গায় তারা গায়কই কয়। তো উৎপত্তিগত আর ব্যবহারিক অর্থ যদি একই হয় তার নাম হলো যৌগিক শব্দ। দরিদ্র, দরিদ্র মানে হচ্ছে যে নাতি বা নাতনি। ছোটবেলায় তাকে দরিদ্র বলা হয়, দরিদ্র মানে নাতি বা নাতনিকে বলা হয় দরিদ্র। অন্য কোনো নাম নাই, অন্য কোনো কিছু বলে না, এটাই নাম। তো এটা উৎপত্তিগত আর ব্যবহারিক অর্থ এটা একই আছে, তার নাম হচ্ছে যৌগিক শব্দ। কি নাম বলতো? যৌগিক। তাহলে রুড়োটা কি বলতো? রুড়োটা, রুড়োটা হচ্ছে উৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ ভিন্ন হবে। উৎপত্তিগত আর ব্যবহারিক অর্থ ভিন্ন হবে। তাহলে রুড়োটা কি হবে? উৎপত্তিগত আর ব্যবহারিক অর্থ ভিন্ন হবে, আলাদা হবে। উৎপত্তিগত আর ব্যবহারিক অর্থ ভিন্ন বা আলাদা হবে, তার নাম হচ্ছে রূঢ় শব্দ। রূঢ়, রূঢ় মানে হচ্ছে উৎপত্তি, ব্যবহারিক অর্থ ভিন্ন বা আলাদা হবে, তার নাম হচ্ছে রূঢ় শব্দ, রাইট? যেমন দেখো, সন্দেশ। সন্দেশ, আচ্ছা সন্দেশ শব্দের আমি দুইটা অর্থ বলি। সন্দেশ শব্দ একটা হচ্ছে সংবাদ, আর একটা হচ্ছে যে মিষ্টান্ন। সন্দেশ শব্দ একটা হচ্ছে সংবাদ, একটা মিষ্টান্ন। সন্দেশ শব্দের অর্থ হচ্ছে সংবাদ, সন্দেশ শব্দের আরেকটা অর্থ হচ্ছে মিষ্টান্ন। অর্থাৎ উৎপত্তিগত অর্থ একরকম, ব্যবহারিক অর্থ হচ্ছে আরেক রকম, দুই রকম। উৎপত্তিগত একরকম, ব্যবহারিক আরেক রকম, সংবাদ আর মিষ্টান্ন। গবেষণা, গবেষণা, গবেষণা মানে হচ্ছে একটা অর্থ হচ্ছে গরু খোঁজা, গরু খোঁজা। গবেষণা শব্দের অর্থ হচ্ছে, গবেষণা শব্দের অর্থ হচ্ছে গোযোগ আসনা মানে গরু খোঁজা। কিন্তু গবেষণা শব্দের আরেকটা অর্থ হচ্ছে গভীর চিন্তা করা। তো উৎপত্তি ব্যবহারিক অর্থ কি এক না ভিন্ন? বলে তো ভিন্ন। তো উৎপত্তি ব্যবহারিক অর্থ যদি ভিন্ন বা আলাদা হয়, সে রূঢ় শব্দ হবে। মানে কি শব্দ হবে বলতো? রূঢ় শব্দ হবে। যেমন আমি একটা পাঞ্জাবি পরেছি, খেয়াল করো, এই পাঞ্জাবি একটা ড্রেস, ড্রেস। কিন্তু আমি যদি বলি এখন তোমাদেরকে, পাঞ্জাবি একটা জাতিকে বলা হয়, আসলে তাই বলে। তাহলে উৎপত্তি ব্যবহারিক অর্থ ভিন্ন আছে কি না? আসে। যে পাঞ্জাবি শব্দটা কি যৌগিক না রূঢ়? অবশ্যই রূঢ় শব্দ। আচ্ছা, গুড। আমি যদি বলি প্রবীণ, প্রবীণ শব্দ হচ্ছে বুড়া, বৃদ্ধ। আমি যখন বলি প্রবীণ, জ্ঞানে প্রবীণ, লোকটি জ্ঞানে প্রবীণ, তার মানে এই জ্ঞানে প্রবীণ বলছে যখন, তোমাকে বুঝতে হবে এটা হচ্ছে ভিন্ন একটা অর্থ আসছে। যৌগিক মানে উৎপত্তি মানে তো এক হবে, আর রূঢ় মানে ভিন্ন হবে। আর যৌগিক মানে হচ্ছে সমাস সাহিত্য থাকবে, সমাস, সমাস দ্বারা ঘটিত বা সমাস সাহিত্য যৌগিক। যৌগিক হচ্ছে সমাস সাহিত্য। যৌগিক হলো সমাস সাহিত্য থাকবে বা সমাস দ্বারা ঘটিত হবে, সেটা যৌগিক হবে। যেমন আমি তো বলি রাজপুত, রাজার পুত, পঙ্কে যাওয়া যা পঙ্কজ, অর্থাৎ সমাস থাকবে যেখানে যৌগিক হবে সেখানে, সমাস থাকবে যেখানে যোগ্য হবে সেখানে। আমি তিনটা আবার বলছি, দেখি পারো কিনা। অর্থ অনুসারে বা শব্দের অর্থ অনুসারে, শব্দের অর্থ অনুসারে শব্দ তিন প্রকার: একটা যৌগিক, একটা রূঢ়, একটা যৌগরূঢ়। যৌগিক হচ্ছে উৎপত্তি ব্যবহারিক অর্থ যদি একই হয় তাহলে হচ্ছে যৌগিক। আর উৎপত্তি ব্যবহারিক অর্থ যদি ভিন্ন বা আলাদা আলাদা অর্থ আসে সেটা হচ্ছে রূঢ় শব্দ। আর যৌগরূঢ় হচ্ছে যে সমাস দ্বারা ঘটিত যদি হয়, সমাসগুলো থাকে, যদি সমাস আসে, সেটা হচ্ছে যৌগরূঢ় শব্দ হবে আলাদা, ঠিক আছে? তো আমাকে বলো, বুঝছো কিনা তোমরা তিনটা? যৌগিক, রূঢ়, যৌগরূঢ়, তিনটা বুঝছো কিনা সবাই? ঝটপট কমেন্টস করে জানাও আমাকে, বুঝছো কিনা, বুঝছো কিনা? দিস আর ক্লিয়ার, থ্যাংক ইউ। সন্দেশটা একটু বলেন, বুঝি না, মনোযোগ দাও না কেন ভাই? সন্দেশ শব্দের অর্থ হচ্ছে সংবাদ। সন্দেশ শব্দের আরেকটা অর্থ হচ্ছে, সন্দেশ শব্দের আরেকটা অর্থ হচ্ছে মিষ্টান্ন, মিষ্টি, মিষ্টি, হ্যাঁ। এটা উৎপত্তি ব্যবহারিক অর্থ ভিন্ন আছে, আলাদা আছে, হ্যাঁ, ঠিক আছে? আর জৌরটা সমাস, সমাস চিনো, সমাস চিনো আগে। সমাস যত উদাহরণ আসবে সবগুলো যৌগ শব্দ হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, মোটামুটি সবাই বুঝতে পেরেছো। এবার লিখি আমরা ঘটনা অনুসারে শব্দ। কি হচ্ছে ঘটনা? ঘটনা অনুসারে শব্দ দুই প্রকার। ঘটনা সাথে প্রকার, দুই প্রকার। একটা হচ্ছে মৌলিক, সাধিত। একটা মৌলিক আর সাধিত। মৌলিক, সাধিত। মৌলিক হচ্ছে কি এক, সাধিত হচ্ছে কি, সাধিত কি বলতো? একের। তো একের কি হবে বলতো? এক যোগ এর, একের, এই যে এর আসছে। আবার বলছি, মৌলিক মানে হচ্ছে মূল, মৌলিক মানে হচ্ছে মূল, ঠিক আছে? এক মানে যা ভাঙলেও, বিশ্লেষণ করলেও নতুন কিছু আসবে না, তা নাম হচ্ছে মৌলিক। আর যে নতুন কিছু আসে তার নামে সাধিত হয়ে যাবে। যেমন বলো ফুল, ফুল হচ্ছে মৌলিক, বাস। যদি বলি ফুলের, তাহলে এটা কি হবে? ফুল যোগ এর, সাধিত হয়ে যাবে। কি বলতো? সাধিত। যেমন যদি বলি আমি দুই, দুই হচ্ছে মৌলিক। যদি বলি দুইয়ের, দুই যোগ এর, এর সাধিত হয়েছে। তিন হচ্ছে মৌলিক, কিন্তু তিনের, তিনের সাধিত। যদি বলি পরি, পরি, পরি শব্দ হচ্ছে মৌলিক। যদি বলি পরিমণি, তাহলে হচ্ছে কি হবে? সাধিত হয়ে যাবে, কারণ মণি আসছে। বাস, ক্লিয়ার? তো বলো, মৌলিক সাহিত্য বুঝতে পারছো? বুঝতে পারছো? সবাই বুঝতে পারছো? ভাইয়া আরেকবার বলেন একটু, বাবা বাবা যায়। আবার বলছি, খেয়াল করো, হ্যাঁ। পরি শব্দের অর্থ বলছে পরি, এটা হচ্ছে মৌলিক শব্দ। এটা ভাঙলে বিশ্লেষণ করে নতুন কিছু হয় না, হয় না, হয় না, হয় না। নতুন কিছু হয়, হয় না। নতুন কোনো শব্দ আসে, হয় না, শব্দ হয় না।
পরিমণি, এবার নতুন শব্দ আসছে। মণি পরি, বাস। ফুল, মৌলিক শব্দ, যা ভাঙলেও বিশ্লেষণ করে নতুন কিছু হবে না। ফুলের, এবার কি আসে, বাংলা কি আসে, ফুল যোগ এর, নতুন শব্দ আসে, সাধিত শব্দ। ওকে, আস্তে বুঝতে পেরেছো। এবার আমরা শব্দ পড়া শেষ করলাম, শব্দটা পুরো আর বলছি, খেয়াল করো। শব্দ, উৎস অনুসারে শব্দ ছিল 4 বা 5 প্রকার, নতুন বোর্ড বইতে 4 প্রকার আছে, অর্থ সহ বাদ। আর অর্থ অনুসারে শব্দ ছিল 3 প্রকার, যৌগিক, রূঢ়, যৌগরূঢ়। যৌগিক ছিল উৎপত্তি ব্যবহারিক অর্থ যদি এক হয়, আর রূঢ় ছিল উৎপত্তি ব্যবহারিক অর্থ ভিন্ন বা আলাদা হবে। আর যৌগরূঢ় হচ্ছে সমাস দ্বারা গঠিত শব্দগুলোকে বলা হয় যৌগরূঢ় শব্দ। ঘটনা অনুসারে শব্দ 2 প্রকার, একটা মৌলিক, একটা সাধিত। যা আছে তাই থাকবে, তা না হয়েছে মৌলিক। নতুন কোনো শব্দ যুক্ত হবে সাথে, সাথে সাধিত শব্দ। ওকে, ক্লিয়ার? বলো এবার পুরো শব্দ সবাই ক্লিয়ার আছে কিনা শব্দটা? ক্লাস শেষে কি ভাইয়া ফার্স্ট থেকে একবার সামারি করে দেবেন? আমি তাই তো করি, তাই তো করি, তা করতে হবে। আইনটা আবার একবার। নতুন বই নতুনটা পড়বা? নতুন তো একটাই আছে, আর কোন সালের বলতে? নতুন বই একটাই আছে, এটা কোন সালে বলতে কি কি বুঝতে চাচ্ছ? ভাই আইনটা আরেক পাবে না ভাইয়া রে, আইন, আইন শব্দটি হচ্ছে ফার্সি এবং আরবি শব্দ, শুধু আইন শব্দটা। আর আইন সংক্রান্ত যে শব্দগুলো আছে, এই সংক্রান্ত সেগুলো সব হচ্ছে আরবি শব্দ আর কি, এটা বলছিলাম আমি। তাই আপনার ক্লাসটা অনেক ভালো লাগে, থ্যাংক ইউ অহনা। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, ক্লাস রেকর্ড থাকেন প্রজ্ঞা। আচ্ছা, আমরা কি শব্দটা ক্লিয়ার, শব্দ ক্লিয়ার হয়েছে আমরা? এই সবাই বলো, আমরা কি শব্দটা ক্লিয়ার হয়েছি? শব্দ যেটুকু পড়াচ্ছি সবাই ক্লিয়ার হয়েছো? মানে পারবা কিনা আমাকে বলো, আমি যদি অফলাইন হতাম তাহলে আমি পড়া ধরতাম। অফলাইনে হলে আমি পড়া ধরতাম, যেটুকু পড়িয়েছি সেটুকু পারবা কিনা, এনাফ কিনা বলো, পারবা কিনা? ইয়াস, থ্যাংক ইউ সো মাচ, মাশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করো, চমৎকার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এবার আমরা লিখবো, টপিক্সের নাম হলো সংখ্যাবাচক শব্দ। লিখো, সংখ্যাবাচক শব্দ। সংখ্যাবাচক শব্দ, টপিক্সের নাম হলো সংখ্যাবাচক শব্দ, দ্রুত লেখো। মজার একটা ব্যাপার আছে এখন, দেখবা। সংখ্যাবাচক শব্দ, এক নম্বর আছে অঙ্কবাচক। এটাকে আবার নতুন বোর্ড বইতে এটাকে বলা হয় ক্রমবাচক। পরিমাণবাচক, নতুন বোর্ড বইতে এটার নাম হচ্ছে ভগ্নাংশ। ভগ্নাংশ এটার নাম। পূরণবাচক আর তারিখবাচক। অঙ্ক বা ক্রমবাচক হচ্ছে 1 2 3 4 ইত্যাদি, অঙ্ক বা ক্রমবাচক। পরিমাণ বা ভগ্নাংশটা হলো হালি, শুদ্ধ করে বলুন আবার, শালি, হালি, ডজন, পনে, সিকি ইত্যাদি। সিকি মানে হচ্ছে 1 পোয়া আছে না, 1 পোয়া, 250 গ্রামকে সিকি বলে, পনে পনে। পূরণবাচকটা হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, দশম ইত্যাদি। তারিখবাচক হচ্ছে পহেলা, দোসরা, তেসরা, চৌঠা ইত্যাদি, তারিখবাচক। ওকে, আর হচ্ছে সংখ্যাবাচক শব্দ হচ্ছে 4 ভাগে আসছে। একটা অঙ্ক বা ক্রমবাচক, যেমন 1 2 3 4। আর একটা পরিমাণবাচক বা ভগ্নাংশ। পরিমাণবাচক বা কি বলতো, ভগ্নাংশ। তো নতুন বোর্ড বইতে নাম হয়েছে ভগ্নাংশ। এক্স যখন ছিল, প্রাক্তন যখন ছিল, তখন নাম ছিল পরিমাণবাচক। তো আমরা কি করেছি, আমরা দুইটাই লিখেছি, কোনোটা বাদ দেইনি। আমরা প্রাক্তন করে রেখেছি, আবার বর্তমানে যে আছে তা করে রেখেছি, আমরা কাউকে ছাড়ছি না। আমি আবারও বলছি, অঙ্কবাচক বা ক্রমবাচক যেটা 1 2 3 4। পরিমাণ বা ভগ্নাংশ হলো হালি, ডজন, পনে, সিকি। পূর্ববাচক হচ্ছে প্রথম অথবা দশম ইত্যাদি যা আছে, 20 বিংশ ত্রিংশ, এগুলো সব পূর্ববাচক। তারিখবাচক হচ্ছে পহেলা, দোসরা, তেসরা, চৌঠা। এই 1 থেকে 4টা, এই 4টা হচ্ছে হিন্দি নিয়মে। কি নিয়ম বলতো, হিন্দি। আর বাকি সবগুলো হচ্ছে বাংলা নিয়মে, বলে কি নিয়ম বলতো, বাংলা নিয়মে। ওকে, লিখেছো? ওকে, থ্যাংক ইউ সো মাচ, সবাই লিখেছো। তবে আমরা আসি এবার, এই অঙ্ক বা ক্রমবাচকের দরকার নাই, আমাদের লাগবে হচ্ছে পরিমাণ বা পূর্ণবাচক, এদের লাগবে আমাদের। পরিমাণ ও ভগ্নাংশ এটা ইম্পর্টেন্ট, আর এদের ইম্পর্টেন্ট। পরিমাণ ও ভগ্নাংশ জিনিসটা আমরা পরিমাণ বাচকটা ভগ্নাংশ আমরা 2 ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে আধিক্য, আচ্ছা ন্যূনতা। আধিক্য মানে হচ্ছে বেশি বুঝাবে, আর ন্যূনতা মানে হচ্ছে কম বুঝাবে। আধিক্য মানে হচ্ছে বেশি, ন্যূনতা মানে হচ্ছে কম, লিখে রাখো দ্রুত পাশে। আধিক্য হচ্ছে বেশি, আর ন্যূনতা হচ্ছে কম। আধিক্য হচ্ছে বেশি, ন্যূনতা হচ্ছে কম। আধিক্য হচ্ছে বেশি, ন্যূনতা হচ্ছে কম। এটা ঘড়ি আট করলাম। এই ঘড়িতে এখন এই মুহূর্তে বাজে 12টা। 12 হচ্ছে কম না বেশি বলতো, বেশি। ক মিনিট বেশি, 15 মিনিট বেশি। তার মানে সোয়া এই শব্দটা বেশি, ক মিনিট বেশি, 15 মিনিট বেশি। তো আমাকে কমেন্টস করতে হবে সোয়া শব্দটা কি আধিক্য না ন্যূনতা। সোয়া 12টা বাজে, 12টা হচ্ছে 15 মিনিট বেশি। তো কমেন্টস করতে হবে এই সোয়া শব্দটা কি আধিক্য নাকি ন্যূনতা। চটপট বলো, সোয়া শব্দটা কি আধিক্য নাকি ন্যূনতা? শিরিন আক্তার আধিক্য, প্রজ্ঞা আধিক্য, মিম আধিক্য, থ্যাংক ইউ সো মাচ, বুঝে গেছে তোমরা। মানে সোয়া শব্দটা হচ্ছে আধিক্য, কারণ এটা বেশি বলেছি। রাইট, না আধিক্য, এর নাম কি আধিক্য। আমি এখান থেকে কেটে দিলাম, কেটে আমি এখানে লিখলাম, তাহলে কি হয়েছে বলতো, এটা 12:30। 12:30, তো 12:30 মানে 12টা চেয়ে 30 মিনিট বেশি। কত মিনিট বলতো, 30 মিনিট, 12:30। তার মানে এটা হলো আধিক্য, এটা কি বলতো, একটা আধিক্য। সাড়ে শব্দটা কি আধিক্য। আমি এখান থেকে 12 কেটে আমি এখান থেকে 1 দিলাম, 1টা 30, মানে 1:30টা বাজে, কি বাজে, 1:30। 1টা 30 মানে হচ্ছে 1:30টা।
তার মানে একটা 30 মানে 1:30 বাজে, 1:30 বাজে মানে যে একটা চেয়ে 30 মিনিট বেশি। তো দেড় শব্দটাকে আধিক্য, এটা কি বলতো? আধিক্য। আমি একটা বাদে দুই দিলাম, দুই তো 2:30, 2:30 মানে হচ্ছে আড়াইটা, কয়টা বাজে? আড়াই। তো আড়াই শব্দটা হচ্ছে কি বলতো? আধিক্য। তার মানে সোয়া, সাড়ে, দেড়, আড়াই, এটা হচ্ছে আধিক্য বা বেশি বোঝাবে। কি বোঝাবে বলতো? বেশি। আধিক্য বা বেশি বোঝাবে। আবার বলছি, ও না ভাই, আবার বুঝিয়ে দিই একটু, ও না, বুঝছো এবার? তোমরা কি বুঝতে পেরেছো? 1:30 মানে একটা চেয়ে বেশি, 2:30 মানে দুইটার চেয়ে বেশি, তারপর হচ্ছে যে 12:30 মানে 12টার চেয়ে বেশি, দেড়টা, সোয়া, সাড়ে, দেড়, আড়াই, সবাই বুঝছো? এগুলো সবগুলো হলো, সবাই বুঝতে পেরেছো তোমরা? সবগুলো হলো আধিক্য। তো বেশি বুঝাবে যেটা আধিক্য হবে সেটা সবসময়। এই দেখো হালি, এক হালি বেশি, ডজন বেশি বুঝেছে, এগুলো হচ্ছে আধিক্য। যত বেশি তত আধিক্য, যত বেশি তত আধিক্য, সবাই বুঝছো? যত বেশি তত আধিক্য। এবার আমি যদি বলি যে আমি এত যা বলছি ঘড়িটা, আমি ঘড়ি কাঁটাটা এবার উল্টা করবো, কি করবো? উল্টা করবো, কিভাবে দেখো? উল্টা করছি, তো তার মানে আমার এখন 12টা বাজার কমিট বাকি আছে বলতো? 15 মিনিট। 12টা বাজার কমিট বাকি আছে বলতো? 15 মিনিট বাকি আছে। 12টা বাজার কমিট বাকি আছে, বাকি 15 মিনিট। তো বাকি শব্দ থাকা, বাকি মানে হচ্ছে ন্যূনতা, বাকি মানে হচ্ছে কম, বাকি মানে কি বলতো? কম। তার মানে আমার এখন বাজে 12:45, কটা বাজে বলতো? 12:45। এই যে 12:45, 12:45, 12:45, তো 12টা হচ্ছে 15 মিনিট, 15 মিনিট কম, তার মানে 15 মিনিট কম হচ্ছে 12:45। তো বলতে হবে এই 15 শব্দটা কি? আধিক্য না ন্যূনতা? 15 শব্দটা কি আধিক্য না ন্যূনতা? 15 শব্দটা কি আধিক্য না ন্যূনতা বলতো? 15 শব্দ আছে ন্যূনতা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তার মানে বেশি বুঝালে সবসময় আধিক্য, যেমন সোয়া, সাড়ে, দেড়, আর এগুলো আধিক্য। 15 শব্দ আছে ন্যূনতা, 15:01, 15:02, 15:03, 15:04 ন্যূনতা। এবার তোদের আরেকটা কথা বলি। এই যে একটা বোতল দিলাম, এই বোতলের আমি কয় ভাগ করেছি? 1, 2, 3, 4, 4 ভাগ। 4 ভাগের আমি এই 1 ভাগ ফিল আপ করলাম, 4 ভাগের এই 1 ভাগ ফিল আপ করলাম। আমি পুরোটা কয় ভাগ করছি বলতো? 4 ভাগ। ফিল আপ করছি কয় ভাগ? 1 ভাগ। বাস, এটা খেয়াল করো তো। পুরাটা বোতলের আমি 4 ভাগের 1 ভাগ ফিল আপ আছে মাত্র 250 গ্রাম, যাকে আমরা বলি 1 পোয়া। 250 গ্রাম যাকে আমরা বলি 1 পোয়া, এখানে 250 গ্রাম যাকে আমরা 1 পোয়া বলি, পোয়া। ওকে, এবার বলতে হবে এই পুরাটা বোতলের মাত্র 4 ভাগের 1 আছে। এখন বলতে হবে এটা কি কম না বেশি আছে? এটা কি 4 ভাগের 1টা কি আধিক্য নাকি ন্যূনতা? বলতে হবে আমাকে, কম না বেশি। 4 ভাগের 1টা কি আধিক্য নাকি ন্যূনতা? আমাকে বলতে হবে। থ্যাংক ইউ সো মাচ, ওয়াও। তো তোমরা বুঝতে পেরেছো, চমৎকার ভাবে বুঝতে পেরেছো যে হ্যাঁ এটা ন্যূনতা, কম বুঝেছে। ওকে, এখন আমি একটা কাজ করি, আমি এই 4 ভাগের 1-এর পূর্বে আমি একটা 1 লিখে দিই, এক, 1 লিখে দিই। তার মানে এখন হচ্ছে সোয়া একটা বাজে, সোয়া একটা। কিভাবে দেখো? পুরোটা ঘড়ি আমি 4 ভাগ করেছি, 15, 15, 15, 15। পুরোটা 1, 2, 3, 4, এই 4 দিলাম এখানে, 4। আর এগুলো সব কেটে দিলাম, কেটে সব কেটে শুধু 1 ভাগ রয়েছে আমার, এই 1 ভাগ দিলাম ঘড়ির। বাস, 1 ভাগ মানে কত বলো? 15। পুরো 4 ভাগের 1 ভাগ মানে এখানে কত আছে? পুরো ঘড়ির 15 আছে। তো আমি এখানে 1 লিখলাম, 1, সোয়া একটা বাজে। এক সমস্ত 4 ভাগের 1 মানে হচ্ছে কটা? সোয়া একটা। এবার বলো এটাকে আধিক্য নাকি ন্যূনতা? সোয়া একটা, এক সমস্ত 4 ভাগের 1, এটাকে আধিক্য নাকি ন্যূনতা? ওয়াও, থ্যাংক ইউ সো মাচ, তোমরা তো চমৎকার বুঝতেছো তাহলে। এক, হ্যাঁ, রাইট, ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। তো এক সমস্ত 4 ভাগের 1 মানে সেটা আধিক্য। যখন সামনে 1 দিয়ে দিচ্ছি তখন আধিক্য হয়েছে, যখন 1 চলে যাবে তখন ন্যূনতা হয়ে যাচ্ছে। এখন এই যে আমি 104 ভাগের 1 লিখছি, এটাকে বলা হয় কি বলতো? ভগ্নাংশ। এই যে এটার নাম যে পরিমাণ ভগ্নাংশ হয়েছে, এটা যে অঙ্কে হয়েছে, অঙ্কে ভগ্নাংশ হয়েছে, বুঝতে পেরেছো তোমরা? ক্লিয়ার হয়েছো? পরিমাণ বাচক যে ভগ্নাংশ হয়েছে নতুন বোর্ড বইতে, এটা কি বুঝতে পেরেছো তোমরা? কথা বলতে হয়, বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছো? আধিক্য ন্যূনতা ক্লিয়ার হয়েছে তোমরা? ভগ্নাংশ কিভাবে বার করতে হয় বুঝতে পেরেছো? সব বুঝতে পেরেছো? থ্যাংক ইউ সো মাচ। এখন আমরা আসি পূরণবাচকে। আমাদের গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে পূরণবাচক, এটা লিখবো আমরা পূরণবাচক। এই পূরণবাচক পড়তে অনেক বেশি ইম্পর্টেন্ট। পূরণবাচক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন এসেছিল, প্রশ্ন আসলে কি হয় জানো? দেখি তোমার পারো কিনা। আসছিল ছত্তারিংশ, এটা হচ্ছে পূর্ণবাচক শব্দ। এই পূর্ণবাচক শব্দ ছত্তারিংশ, এই ছত্তারিংশ এর অঙ্কবাচক কি হবে? 24, 34, 36, 40। দেখি বলো তোমরা কি হবে? অনেকে কি করছে, ছত্তারিংশ দেখতে 36-এর মতো মনে হচ্ছে, এই যে 36 বলছো। ছত্তারিংশ 34-এর মতো মনে হচ্ছে, ছত্তারিংশ 34 বলছো। তোমার কাছে আমার রিকোয়েস্ট, হাত জোর করে রিকোয়েস্ট, হাম্বেল রিকোয়েস্ট বলছি, মত হয়, হতে পারে, এরকম টাইপের প্রশ্ন কখনো অ্যান্সার করো না যদি না পারো। এত বলদামি করতে যেও না প্লিজ। যদি না বুঝো, না পারো, তাহলে এটা অ্যান্সারই করো না, হতে পারে, মনে হয়, এটা চিন্তা করো না, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। ওকে, আচ্ছা। আমরা এই পূরণবাচক বা এটা আমরা একটু পড়তে যাবো, পরে আমি কি করবো? একটা সূত্র লিখবো কিছু। সূত্রগুলো কি কি? 1 নম্বর আছে 1, 2 নম্বর আছে দ্বিতীয়, দ্বিতীয় মানে হচ্ছে দ্বি অথবা দা, তৃতীয় মানে ত্রি অথবা ত্রয়, চতুর্থ মানে হচ্ছে চতুর, পঞ্চম মানে হচ্ছে পঞ্চ, ষষ্ঠ মানে হচ্ছে ষট অথবা 16। এটা লিখো, দ্রুত লিখো, 1 থেকে 10 পর্যন্ত, তারপর 16। সপ্তম মানে হচ্ছে সপ্ত, অষ্টম মানে হচ্ছে অষ্ট অথবা অষ্টা হবে, নবম মানে হচ্ছে নব। 1 থেকে 9 পর্যন্ত লিখো। এটা হচ্ছে সূত্র, এটা বাইর করবে এটা দিয়ে, 1 থেকে 9 পর্যন্ত।
হবে এখন। এখন দেখো 24, 24 মানে হচ্ছে 4 + 20। আচ্ছা 4 মানে কত বলো তো? 4, 4 মানে কত বলো তো? এখানে 4 চতুর। 4 মানে কত বলো তো? 4 মানে হচ্ছে চতুর। 4 মানে কত? চতুর। আর এখানে 20 আছে তাই না? 20 মানে কত বলো তো? এখানে আগে লিখো, 20 মানে হলো বিংশ, 30 মানে হলো ত্রিংশ। 20 মানে বিংশ, 30 মানে ত্রিংশ, 30 মানে হচ্ছে ত্রিংশ। এবার আসি আমরা 12, এই 12 এর পূর্ণবাচক কি হবে? 12 হচ্ছে অঙ্ক ভাষা, পূর্ণবাচক কি হবে? 12 মানে হচ্ছে 2 + 10। 2 মানে কত? দি অথবা দা, দা লিখলাম দা। 10 মানে 10, দা 10। এবার আমি 14 লিখলাম, 14 মানে কত? 4 + 10। 4 মানে কত? চতুর। 10 মানে 10, তাহলে কি হবে? চতুর্দশ। 15 মানে কত বলতো? পঞ্চদশ। 16 মানে কত? ষোড়শ। 17 মানে কত? সপ্তদশ। 18 মানে হচ্ছে অষ্ট বা অষ্টাদশ। আচ্ছা 20 মানে কত বলছিলাম? বিংশ। আচ্ছা বলো তো তাহলে 24 মানে কি হবে? 4 + 20, তাহলে কি হবে? 4 + 20, তাহলে কি হবে? চতুর্বিংশ। তো 24 মানে হলো চতুর্বিংশ। 24 মানে হলো চতুর্বিংশ। আবার বলছি 24 মানে 4 + 20। 24 মানে হলো চতুর্বিংশ। 4 + 20, 20 মানে বিংশ। 24 মানে হচ্ছে চতুর্বিংশ। 4 + 20 মানে হলো চতুর্বিংশ। 4 + 20 হলো চতুর্বিংশ। এবার বলো 26 মানে কি হবে? 26 ষোড়বিংশ। 27 সপ্তবিংশ। 28 অষ্টম তো অষ্টাবিংশ। Right? এবার বলো 30 মানে কত বলো তো? 30, 30 মানে হচ্ছে ত্রিংশ। 30 মানে কত বলো তো? ত্রিংশ। আবার বলো 30 মানে কত বলো তো? ত্রিংশ। তাহলে 31 মানে কত? 31, 1 + 30, 31। তাহলে কি হবে? ত্রিংশ। 1 + 30 মানে হচ্ছে 31। 1 + 30 মানে হচ্ছে 31। তো 31 মানে হলো একত্রিংশ। 32 মানে হলো দা ত্রিংশ। 33 মানে হলো ত্রয়োত্রিংশ। 34 মানে তাহলে কি হবে? 34 এখানে আছে, 4 + 30। তো 34 মানে 4 + 30, তো 4 মানে কত বলতো? এখানে কত আছে? 4 মানে চতুর। চতুর। আর 30 মানে কত বলতো? ত্রিংশ। 30 মানে কত? ত্রিংশ। তো 34 মানে চতুর্ত্রিংশ। 34 মানে হলো চতুর্ত্রিংশ। 34 মানে হলো কি? চতুর্ত্রিংশ। 34 মানে কি বলতো? চতুর্ত্রিংশ। 34 মানে হলো চতুর্ত্রিংশ। আর 30 মানে ত্রিংশ। 36 মানে কত বলতো? 6 + 30। 6 + 30। তারপরে তোমরা নিজেরাই করো। 36 এর পূর্ণবাচক কি? তোমরা নিজেরা লিখো, বলো কি দেখি। 36 পূর্ণবাচক কি হবে? শর্ট ত্রিংশ অথবা ষোড়ত্রিংশ, যেটাই তো হবে উত্তর হবে, সমস্যা নাই। 16, 30 মানে ত্রিংশ, ষোড়ত্রিংশ। তাহলে 36 মানে হলো ষোড়ত্রিংশ। 36 মানে হলো ষোড়ত্রিংশ। তাহলে কি বলছে? 40। 40 মানে হচ্ছে ছত্রিংশ। 40 হবে যেটা, ছত্রিংশ হবে সেটা। তামাশার সাথে সবাই বলে এবার 41 মানে কত? 1/4। সবাই বলো 41 মানে কত? 41 মানে কত? 1/4। 42 মানে কত? দা চত্বরিংশ। 43 মানে কত? ত্রয় চত্বরিংশ। তাহলে তোমরাই করো এবার একটা 44। 44 কত মানে? 4 + 40। দেখি সবাই করো। 44 এর পূর্ণবাচক কি হবে? 44। 44 মানে হলো চতুচত্বরিংশ। 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 এই যে চত্বরিংশ মানে হলো 40। 44 মানে কি হবে? চতুচত্বরিংশ হবে। বাস। আশা করি বুঝতে পেরেছো। এই দুটো খুব বেশি ইম্পর্টেন্ট, পরিমাণবাচক আর পূর্ণবাচক। এই দুটো পড়ো, বাকিগুলো তোমরা পড়তে পারবা। ঠিক আছে। 50 মানে কি? 50 মানে হচ্ছে 50তম। 60 মানে হচ্ছে ষষ্ঠতম। 50-এর পর থেকে সব তম হবে, তম ষষ্ঠতম। 70 মানে হচ্ছে সপ্ততিতম। 80 মানে হচ্ছে অশতিতম। 90 মানে হচ্ছে নবতিতম। এই যে নব আছে, নব, নব আছে নবতিতম। তোমরাই করাবে, দেখি পারো কিনা। 99 মানে কত? 9 + 90। ঝটপট করো দেখি। 99, 99 কত? 99 করো, 99 করো, 99 করলে 100 হয়ে যাবে একটু পরে। 99 করো, 99 করলে 100 হয়ে যাচ্ছে। 99 মানে কত? নবতিতম। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ, এই তো হয়ে গেছে। আর কি? 90 মানে হচ্ছে 9 মানে হচ্ছে নব, 90 মানে হচ্ছে নবতিতম। তো 99 মানে হচ্ছে যে নবতিতম। আর 100তম। 100 মানে কত? 100 মানে হচ্ছে যে 100তম। 100 মানে কত? 100তম। তো এবার বলো তোমরা পূরণবাচক আর বাকি যে দুইটা পূরণবাচক শব্দ বুঝতে পারছো কিনা? আর দুইটা বুঝছো সবাই? ঝটপট বলো। আমাকে ঝটপট বলতে হবে তোমরা সংখ্যাবাচক শব্দ থেকে যদি প্রশ্ন আসে, পরিমাণ এবং পূরণ এই দুটো বুঝতে পারবে কিনা। আজ ক্লিয়ার করে বুঝলাম আপনার কাছে, পূজা, থ্যাংক ইউ সো মাচ।